হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু লাগবে প্যাটার্ন অধ্যায়ের অঙ্কগুলো বা সৃজনশীল সমাধান করার জন্য একেবারে সবকিছু আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে একটু জানতে হবে আসলে প্যাটার্ন কি। তো সাধারণত প্যাটার্ন হলো কোনো নির্দিষ্ট নিয়ম বা কাঠামো যেখানে কোনো উপাদান বা নকশা যৌক্তিকভাবে পুনরাবৃত্তি হইতে থাকে। যেমন আমরা যদি একটা প্যাটার্ন এখানে লিখি, যেমন প্যাটার্ন যেমন আমরা যদি লিখি 1 3 5 7, এই যে এটা কি যৌক্তিকভাবে পুনরাবৃত্তি হচ্ছে কিভাবে? এই যে দেখো প্রতিবার দুইয়ের পার্থক্য, এই যে প্রতিবার দুইয়ের পার্থক্য, এই যে প্রতিবার দুই করে এখানে ব্যবধান হচ্ছে, দুই করে ব্যবধান হচ্ছে এখানে। এই কারণে এটা হচ্ছে কি একটা যৌক্তিক কথা যে দুই করে বাড়তেছে প্রতিবার। প্রতিবার কত করে বাড়তেছে? দুই করে বাড়তেছে। তাহলে যৌক্তিকভাবে যদি কোনো নিয়ম বা কোনো লাইন বা কোনো গাণিতিক এই রাশি হইতে পারে, ওটা কি হতে থাকে? পুনরাবৃত্তি হইতে থাকে, তখন তাকে কি বলা হবে? প্যাটার্ন বলা হবে। এখন আমরা একটু জানি আসলে এই যে ক্লাস 8-এর তোমাদের যে বইটা আছে, এই বইয়ের মধ্যে প্যাটার্নের সম্পর্কিত যা আলোচনা আছে, এর মধ্যে প্যাটার্ন দুই প্রকার, মানে তোমার গণিত বই অনুসারে, ঠিক আছে? প্যাটার্ন কিন্তু অনেক রকম হয়ে থাকে। ওই মানে সকল মানে রকমের ভিত্তিতে বা হচ্ছে সকল প্রকার বাদ দিয়ে তোমার বইয়ের ভিত্তিতে প্যাটার্ন হচ্ছে সাধারণত দুই প্রকার। প্রথমটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন, মানে আমি একটু আগে যে প্যাটার্নটা লিখেছি তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য, এটা এই ধরনের প্যাটার্ন হচ্ছে সংখ্যা প্যাটার্ন। যেমন এখানে আমি সংখ্যা প্যাটার্নের একটা উদাহরণ দিলাম, এই যে 1 5 9 13, মানে 1 5 9 13। এখানে প্রতিবার করে 4 করে বৃদ্ধি পাচ্ছে, এই যে যৌক্তিকতা দেখো, 4 করে বৃদ্ধি পাচ্ছে প্রতিবার। এরপর হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্নটা হচ্ছে কি বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতির মাধ্যমে, এই যে এখানে এক লিখেছি না, এই যেমন এখানে এই যে একটা রেখা, দুইটা রেখা, তিনটে রেখা, মানে রেখার মাধ্যমে জ্যামিতিক আকৃতি ভাবে যদি আমরা সংখ্যাটাকে উপস্থাপন করি, তখন সেটা হবে জ্যামিতিক প্যাটার্ন। যেমন আমি এখানে তিনটে রেখাকে আমি হচ্ছে কি জ্যামিতিক ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করেছি। তুমি এখানে ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে তোমার হচ্ছে পঞ্চভুজ বা এর থেকে বেশি ভুজ হইলেও তুমি হচ্ছে রেখে যখন এই যে জ্যামিতিক আকৃতির মধ্যে করে প্রকাশ করবা, তখন সেটা হবে জ্যামিতিক প্যাটার্ন। যেমন এখানে কত, এই যে 3 4 5, এখানে কত 7, কেমন? তাহলে যে দেখো 3 5 7 প্রতিবার করে দুইটা করে বাড়তেছে, প্রতিবার করে দুইটা করে বাড়তেছে, এটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তাহলে এই যে প্যাটার্ন সম্পর্কে আমরা জানলাম, প্যাটার্ন কত ধরনের হয়ে থাকে সাধারণত আমাদের ক্লাস 8-এর বইতে, এটাও জানলাম। এরপরও হচ্ছে আমরা একটু জানি যে আমাদের এই ক্লাস 8-এর প্যাটার্নে, মানে এই প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন গুলো আছে বা অঙ্কগুলো আছে, ওগুলো কত রকমের হয়ে থাকে। যাবতীয় যত অঙ্ক আছে আমরা সবগুলো অঙ্ক একটা একটা করে সমাধান করবো ইনশাআল্লাহ। প্রথমত কতম পদ, অর্থাৎ তোমাকে বিভিন্ন সময় এ কথা বলতে পারে, ধরো 4টা 5টা দিছে। যেমন একটু আগে আমরা যে প্যাটার্নটা দেখছি যে 1 5 9 13, এখানে 4টা দিল। 4টা দিয়ে তোমাকে যদি বলে 5 নাম্বারটা বের করো, তাহলে তুমি ইজিলি বের করতে পারবা কিভাবে? যেহেতু 4 করে বৃদ্ধি পাচ্ছে, এরপরটা হচ্ছে 17, এরপরটা বাইর করতে পারতেছ 21। এখন এই যে তোমাকে যদি পরবর্তী 2টা 3টা বা 4টা বা 5টা বা 10টা দিলে তুমি বাইর করলা একটু কষ্ট করে, কিন্তু যখন তোমাকে বলবে যে তাইলে তুমি একটা কাজ করো, 50 নাম্বারটা বের করো, তাহলে 50 নাম্বারটা বের করতে গেলে তুমি চিন্তা করো যে এইটাকে তুমি যোগ করে 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 এটাকে কি করতে হবে? আগাইতে হবে। তাহলে এই জিনিসটা কতটা ডিফিকাল্ট একটু চিন্তা করো। মানে তুমি এটাকে মানে কত দূর পর্যন্ত নিলে তারপরে তুমি 50টা পাইবা, কত কতটা সময় দিলে তুমি 50টা পাইবা। তো এত সময় আমাদের দেওয়ার কোনো কাজ নেই, আমরা কৌশলে কাজ করে এই যে কতম পদ, মানে এই 50তম পদ বাইর করা, এখানে এটা কয়ের জায়গায় নির্দিষ্ট সংখ্যা হবে, মনে করো 50তম পদ বা 100তম পদ, মানে যততম পদ বাইর করতে বলবে শুধু। আর এই যে তম মানে হচ্ছে সিঙ্গেল, মানে ইন এ সিঙ্গেল নাম্বার, মানে একটা নির্দিষ্ট সংখ্যা তোমাকে বের করতে বলা হবে, কেমন? অর্থাৎ এই যে 50 নাম্বারটা কত, যেমন এখানে 3 নাম্বারটা কত 9, 4 নাম্বারটা কত 13, এই যে মনে করো 50 নাম্বারটা কত, এই জিনিসটা তোমাকে এখানে বের করতে বলবে। আশা করি বুঝতে পারছো এটা। এরপর হচ্ছে আমাদেরকে বলতেছে কততম পদ। কততম পদ, আগের প্রশ্নের মানেটা বুঝো। কততম পদ নির্ণয়, এটার মানে হচ্ছে যেমন এই যে 13, এটা কত নাম্বার পদ? 4 নাম্বার পদ। এই যে মানে আমরা এতক্ষণ বলছি কি 4 নাম্বার পদ 13, এতক্ষণ বলছি কি 4 নাম্বার পদ 13, এখন তোমাকে বলা হচ্ছে 13 কত নাম্বার পদ। এবার প্রশ্ন হচ্ছে কি 13 কত নাম্বার পদ, প্রশ্নটা একটু উল্টে যাচ্ছে। যেমন আমাকে ধরো এই প্যাটার্নের জন্য 500 দিল, দিয়ে বললো 500 এটা কত নাম্বার পদ, যদি ইনক্লুড থাকে আর কি, ধরে নিলাম যে 500 কত নাম্বার পদ, এটা আমাদেরকে বের করতে বলছে।
তখন আমরা ওইভাবে করি, মানে এই অঙ্কের সিস্টেমটাতে কাজ করবে, এটা 2 নম্বর সিস্টেম। এরপরে বলছে ক সংখ্যক পদের সমষ্টি। ক সংখ্যক পদের সমষ্টি মানে কি? অর্থাৎ তোমাকে যদি 20টা পদ দেয়, তোমাকে যদি কি দেয় 20টা পদ দেয়, বা হচ্ছে তোমাকে 4টাই দিলেও দিয়ে বললো যে 100টি পদের সমষ্টি বের করো, মানে 100টাকে যোগ করা। যেমন এখানে 4টা আছে, 4টাকে একসাথে করে, মানে 1 আর 5 6, 6 9 হচ্ছে 15, 15 আর 13 হচ্ছে 28। তাহলে এই যে 4টা পদের সমষ্টি কত? 28, মানে একসাথে সবগুলোকে যোগ করা। এবং তোমাকে যদি 100টা বলে তাহলে তুমি 100টাকে যোগ করবা। এটা হচ্ছে ক সংখ্যক পদ, মানে ক জায়গায় যদি তোমাকে 100 বলে 100, 50 বললে 50, 4 বললে 4, মানে তোমার এখানে ওই অতগুলো পদের একসাথে সমষ্টিটা বের করবা, যোগফল বের করবা। জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন, জ্যামিতি অর্থাৎ তোমাকে এরকম প্যাটার্ন দিবে, তোমার হয়তো বলবে যে এরকম করে জ্যামিতিক আকারে প্যাটার্নটা এঁকে দেখাও। আচ্ছা, তারপর হচ্ছে কি 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, অর্থাৎ তোমাকে একটা সংখ্যা দিবে, সেটা যে কোনো ধরনের সংখ্যা হতে পারে। ধরো মনে করো 157, ঠিক আছে? তো মনে করো এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন 2টা সংখ্যা, মানে তুমি এমন ভাবে ভেঙে 2টা সংখ্যা নিতে হবে যে 2টা সংখ্যাকে বর্গ করলে, মানে বর্গ করতে পারবা তুমি। যে 2টা সংখ্যা নিবা কি, যেমন আমি যদি এখানে 15, 157 জায়গায় 25 নিই, 25কে যদি আমি ভাঙি, আমি যদি এখানে ধরো 9 এবং 16, সরি এটা যোগ হবে, 9 এবং 16 যোগ করলে কত হয়? 25। আবার আমি মানে এই 2টা সংখ্যাকে আবার বর্গ, মানে বর্গ সংখ্যা, এগুলো বর্গ সংখ্যা বলতে মানে নির্দিষ্ট একটা সংখ্যার উপর স্কোয়ার করলে এই 9 পাবো আমি। যেমন 3 স্কোয়ার করলে আমি 9 পাই, আবার 4 স্কোয়ার করলে আমি 16 পাই। এই যে এরকম করে প্রকাশ, অর্থাৎ এমন 2টা সংখ্যা তোমাকে নিতে হবে যাদের উপর স্কোয়ার করে যোগ করার পরে তুমি ওই যে মূল সংখ্যাটা পাইবা। এটা হচ্ছে কি 2টি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, মানে যোগফল আকারে প্রকাশ। এরপরে ম্যাজিক বর্গ, মানে এটা আবার জাদু মন্ত্র কোনো কিছু না, মানে এটার একটা সিস্টেম আছে, কৌশল, একটা সুন্দর সিস্টেম। ম্যাজিক বর্গ অর্থাৎ মানে ভিতরে যতগুলো ঘর থাকবে তোমার হচ্ছে কলাম বা রো বরাবর, মানে সব দিকে ঘর সংখ্যা সমান থাকবে এবং সংখ্যাটাও মিলবে। আচ্ছা, আমরা এটা করবো, সমস্যা নেই। তো প্রথমে আমাদের আজকে যে অঙ্কটা আছে কতম পদ নির্ণয়, মানে এই 6 ধরনের অঙ্ক করার পরে তোমার আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এরপর আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে ফিবোনাচ্চি প্যাটার্ন। ইনশাল্লাহ আমরা ফিবোনাচ্চি প্যাটার্নটাও তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে এখানে এই যে কতম পদ নির্ণয়ের যে মানে অঙ্কটা আছে, আমরা যদি এখন এটা সমাধান করতে যাই, এট দ্য ফার্স্ট টাইম আমরা একটু প্রশ্ন লিখে রাখছি। এখানে কি আমরা প্রথমে একদম একবারে নর্মাল একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে কি সংখ্যাগুলোর মধ্যবর্তী সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। মানে এই সংখ্যাগুলোর যে দিল আমাদেরকে 1, 4, 9, 16, 25, কেমন? এই সংখ্যাগুলোর এখানে 5টা দিল, 5টার পরবর্তী 2টা মানে কি 6 নাম্বার এবং 7 নাম্বারটা। এখন এখানে প্রতিবার পার্থক্য কত দেখতে পাচ্ছি, একদম ইজিলি বের করতে পারি এটা আমরা। এই যে প্রতিবার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এরকম করে আমরা লিখলে এখানে পার্থক্য হচ্ছে কত? 3, কেমন? এখানে পার্থক্য হচ্ছে 3, আর এখানে পার্থক্য হচ্ছে কত? 5। আচ্ছা, এরপরে এখানে পার্থক্য কত? 7। এখানে পার্থক্য কত? 9। তাহলে প্রতিবার পার্থক্য মানে যা হচ্ছে তার থেকে মানে প্রতিবারে পার্থক্য 2 করে বাড়তেছে। তাহলে একটু চিন্তা করো, পরবর্তী পার্থক্যটা কত হবে? 11 হবে। একটু চিন্তা করো, পরবর্তী পার্থক্যটা কত হওয়ার কথা? 11 হওয়ার কথা। তার মানে এর পরবর্তী সংখ্যাটা যদি আমরা 11 যোগ করি তাহলে কত হয়? 36। এরপরে হবে কত? 13। পার্থক্য কত হবে? 13। তখন হবে এটা 49। আশা করি বুঝতে পারতেছো যে তোমার এখানে লজিকটা কি হবে। প্রতিবারে পার্থক্য 2 করে বাড়তেছে, তাহলে এখানে পার্থক্য 9 হলে পরের বার পার্থক্য কত? 11 হবে। তাহলে পার্থক্য 11টা হচ্ছে কি 25-এর সাথে যোগ করলে 36টা পাইলাম। এর পরবর্তী পার্থক্য তাহলে 13 হবে। এখানে 11 হলে এর পরবর্তীটা কত হবে? 13 হবে। তাহলে এর পরবর্তী সংখ্যাটা তুমি কত পাইলে? ওই যে 36 যোগ 13 মানে কি 49। আশা করি ম্যাথটা কিন্তু বুঝছো তোমরা। এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে মানে ম্যাথটা আছে আমরা একটু দেখি। বলছে কি 5, 13, 21, 29, 37 প্যাটার্নটির 52তম পদ নির্ণয় করো। তোমাকে বলছে কি প্যাটার্নটির 52তম পদ নির্ণয় করো। এটা বাইর করার জন্য হচ্ছে একেবারে ঝামেলার কোনো কিছু নেই। তোমাকে জাস্ট এখানে যে প্যাটার্নটা দিল এই প্যাটার্নটা তুমি একটু লিখে নিবে। আমরা প্রথমে একটু লিখি 5, 13, 21, 29, 37। আমরা এই প্যাটার্নটা একটু লিখে নিব। লেখার পরে যে এরকম করে আমরা জাস্ট একটা ইয়ে করবো। এটা হচ্ছে কেন হচ্ছে পার্থক্যটা বাইর করার জন্য। এখানে 5 আর 13-র মধ্যে পার্থক্য হচ্ছে 8, 13 এবং 21-এর মধ্যে পার্থক্য 8, 21 এবং 29-এর মধ্যে 8, 29 এবং 37-এর মধ্যে কি 8। আমরা প্রতিবার দেখতেছি পার্থক্য একই, লজিকটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো পাশাপাশি 2টি প্যাটার্নের পার্থক্য, পাশাপাশি 2টি পদের পার্থক্য সমান হচ্ছে 8।
ঠিক আছে, এই লাইনটা তোমাকে লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের জন্য একই রকম। মানে আমি এখন যে সিস্টেমটা কাজ করব সব অঙ্কের জন্য একই রকম কাজ হবে। তোমার ওইখানে যদি কোনো অঙ্কে মানে আর অন্য একটা অঙ্ক তোমাকে দিল মনে করো, তাহলে ওই অঙ্কে যদি এখানে পার্থক্য 5 থাকে তাহলে এখানে লিখবে 5, সব জায়গায় একই কাজ কিন্তু। আর এখানে যদি মনে করো পার্থক্য 7 থাকে 7 লিখবা, মানে এখানে কোনো ঝামেলার কোনো কিছু নেই। এরপর আমরা কি করব, এখানে লিখবো হচ্ছে প্রথম পদ। এখন এখন দিয়ে লিখবো প্রথম পদ। আমাদের এখানে প্রথম পদ কত, 5, কেমন? আচ্ছা, এই যে আমাদের পার্থক্য কত আসলো, 8। পার্থক্য কত আসলো, 8 আসলো এখানে 8। আর এটা কত নাম্বার পদ, 1 নাম্বার পদ। 8 এর সাথে 1 গুণ দিব, ঠিক আছে। মানে পার্থক্যর সাথে প্রথম পদের 1, মানে 1 নাম্বার সংখ্যা, তো এই কারণে 1 দিব আমরা এখানে। তাহলে হচ্ছে কত হয়, 8 একে 8, কিন্তু আমার এখানে প্রথম পদ কত, 5। তাহলে আমাকে এখান থেকে আরো 3 বিয়োগ করলে 3 বিয়োগ করতে হবে, তারপর 3 বিয়োগ করার পরে আমি কি পাবো, 5 পাবো, মানে ওই প্রথম পদটা পাবো। ক্লিয়ার এটা? এরপর হচ্ছে আমরা করব কি, দ্বিতীয় পদ করবো। এভাবে আমরা প্রায় 3টা করবো, ঠিক আছে, 3টা বা 4টা করবো। 8 গুণ 2, ওই যে 2 এর জন্য মানে 8 হচ্ছে পার্থক্য, এখানে পার্থক্য যা থাকবে তুমি তা দিবা, দিয়ে এখানে হচ্ছে কি দিবা, ওই যে পদ সংখ্যাটা দিবা। পদ সংখ্যা কত, 2, তাহলে 2 দিলাম। 8 দুগুণে কত, 16। আর তোমার এখানে কত আছে, 13, তাহলে তুমি এখান থেকে 16 থেকে 3 বিয়োগ দিলে কি পাইবা, 13 পাইবা। আশা করি বুঝছো। অনেক সময় দেখা গেছে কি, এখানে যদি মনে করো ধরো এখানে 8 এ 8 হয়েছে না, এখানে ধরো দেখা গেছে 10 আছে তোমার জন্য, মানে তোমার কাছে সংখ্যাটা কি আছে, 10 আছে। তাহলে তুমি ওই 10 সংখ্যাটার জন্য এখানে দিতে হবে কি, যোগ দিতে হবে তখন। মানে তোমার যদি এখানে থেকে যদি এখানে কম হয় তাহলে বিয়োগ দিতে হবে, আর এখানে থেকে এখানে যদি বেশি হয় তাহলে কি দিতে হবে, যোগ দিতে হবে। যে সময় যেভাবে মিলানো যায়, অনেক সময় কিছুই করা লাগে না। মানে দেখা গেছে কি, এখানে 8 একে 8 হিসাব করলাম, এখানে প্রথম পদ 8, তখন এখানে আর কোনো কিছু করা লাগে না। এবার হচ্ছে আমরা কি করব, তৃতীয় পদ। তৃতীয় পদ 8 গুণ 3, 3 8 24, তাহলে এখানে কত আছে, 21, 3 নাম্বার পদ। তাহলে আমরা -3 দিলে 21 মিলে গেল, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 3টা পদ আমরা করলাম, 3টা করলে এনাফ, আর করা লাগবে না। আমরা দেখতে পাচ্ছি কি, প্রতিবার পদ সংখ্যার সাথে, এই যে পদ সংখ্যার সাথে পার্থক্য গুণ করে 3 বিয়োগ করলে আমরা পদ সংখ্যা পদের মানটা পেয়ে যাচ্ছি। ওই পদের মানটা কি পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে লজিক দ্বার বলাচ্ছি আমরা, ঠিক আছে। মানে এখানে সূত্র আমরা বানাবো, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখানে লিখবো, সুতরাং কতম পদ, ওই যে ক হচ্ছে এখানে পদ সংখ্যা, ক হচ্ছে কি এখানে পদ সংখ্যা, কতম পদ হবে, ওই যে 8 গুণ পদ সংখ্যা কে ক, মাইনাস হবে কত, 3। তাহলে 8 ক বিয়োগ 3, এটা হচ্ছে আমাদের এখানের পদ সংখ্যা। বুঝতে পারছো আশা করি। এবার এই পদ সংখ্যা বা হচ্ছে আমরা এই যে পদের মান, মানে লজিকটা তো দাঁড় করে ফেলছি, এটাকে আবার আরেকটা কথা মনে রাখবা। এই প্রশ্নটাকে তোমাকে এভাবে দিতে পারে, বলতে পারে যে প্যাটার্নটির জন্য বীজগাণিতিক রাশি নির্ণয় করো, বা প্যাটার্নটির কতম পদ কত হবে, এটা তোমাকে বলতে পারে। কতম পদ কত হবে, অথবা বীজগাণিতিক রাশি নির্ণয় করো, এই কথা তোমাকে বলতে পারে। বীজগাণিতিক রাশির কথা বললে এই পর্যন্ত অঙ্ক করে শেষ, তোমার আর কোনো অঙ্ক করা লাগবে না। যদি কি বলে বীজগাণিতিক রাশি নির্ণয় করো, এই কথা বলে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে এই যে 8 ক বিয়োগ 3 দেওয়ার পরে শেষ হবে অঙ্কটা। কিন্তু এখন তো আমাদেরকে বলছে কি 52তম পদ, তো জাস্ট আমরা এবার লিখবো, সুতরাং এই যে 52তম পদ, 52তম পদ সমান হচ্ছে 8 গুণ ওই কয়ের জায়গায় শুধু বসবে কি 52 -3। তাহলে 8 গুণ 52 কত হয়, আমরা একটু দেখি। 8 গুণ হচ্ছে 52, 8 গুণ 52 হয় 416, বিয়োগ হবে 3, তাহলে বিয়োগ 3 দিলে হবে 413। তাহলে আশা করি প্রত্যেকে এই যে কতম পদ, অর্থাৎ তোমাকে 50তম বা 60তম 20তম যে কোনো পদই তোমাকে বের করতে বলো, তোমরা কিন্তু বের করতে পারবা। তাহলে তুমি এবার শেষে লিখে দিবা, সুতরাং নির্ণয় 52তম পদ, নির্ণয় এই যে নির্ণয় 52তম পদ সমান 413, ঠিক আছে। এটা বুঝছো আশা করি। এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ওই যে সংখ্যা নির্ণয়, মানে পদের সংখ্যা নির্ণয়, কতম পদ নির্ণয়, যে কাজটা আমরা বলেছি। এই যে আমাদের 2 নম্বর অঙ্কটা, কতম পদ নির্ণয়, মানে এখানে কতম পদ নির্ণয়ের একটা ব্যাপার স্যাপার তোমাকে দিতে পারে। এবার হচ্ছে আমরা এখানে এই কতম পদ বের করার জন্য বলছি কি, যেমন 6 11 16 21, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটির বলছে কততম পদ, কি এই যে কততম পদ, মানে পদের সংখ্যাটা বের করতে বলছে, কত হবে, 314 হবে। তো এই জন্য একই কাজ, মানে তোমার এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য প্রথম অংশটা একই হয়। দেখো এই যে 6 11 16 21, এই প্যাটার্নটা আমরা লিখে নিব, ঠিক আছে। প্যাটার্নটা লিখে নেওয়ার পরে ওই যে পার্থক্যটা করার জন্য আমরা এরকম করে দাগ টেনে নিব। এখানে পার্থক্য কত, 5, এখানেও 5, এখানেও 5, প্রতিবার পার্থক্য আমরা 5 পেলাম। তাহলে আমরা লিখবো প্যাটার্নটির
প্যাটার্নটির পাশাপাশি পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হচ্ছে 5। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এই পার্থক্যটা লেখার পরে এবার আমরা কি করবো, যে আগের মতো কাজ। এখন প্রথম পদ বীজগণিতিক রাশি নির্ণয় পর্যন্ত, যে আমি বলছি না বীজগণিতিক রাশির কথা, বীজগণিতিক রাশি নির্ণয় পর্যন্ত একই কাজ। প্রথম পদ হবে কি, এই যে পার্থক্য কত 5 আর পদ সংখ্যা হচ্ছে 1, তাহলে 5 গুণ 1, 5 একে 5, তোমার 5 হয় এখানে, কিন্তু তোমার প্রথম পদ কত 6, তাহলে যোগ 1 দিব আমরা, যোগ 1 দিলে কত হয় 6 হয়। এবার চলে যাব দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হয় 5 গুণ 2, মানে 5 দুগুণে 10, আর 5 দুগুণে 10 হইলে এখানে কত আছে 11 আছে, তাহলে আমরা দিব যোগ 1, তাহলে কত হয় 11, তাহলে দ্বিতীয় পদের মান মিলে গেল। এবার হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ 5 গুণ 3 যোগ হবে 1 সমান হচ্ছে 3 5 15, আর 15 আর 1 হচ্ছে কত 16। দেখছো তৃতীয় পদ মিলে গেছে। এভাবে তিনটা করলে এনাফ, আর করা লাগবে না। এবার আমরা লিখে দেবো সুতরাং কতম পদ, যে ককে একটু আমরা কমার মধ্যে রাখবো, মানে কোটেশনের মধ্যে রাখবো। তাহলে কতম পদ সমান হচ্ছে 5 গুণ ক যোগ হচ্ছে 1। তাহলে এটাকে আমরা সূত্র হিসেবে বানাইলে হয় কি 5 ক যোগ 1, মানে বীজগণিতিক রাশি পর্যন্ত একই। এখন এই যে মানে আমাদের এখানে মনে করলাম যে আমাদের পদ সংখ্যাটা হচ্ছে ক, পদ সংখ্যা কত ক, এটা আমরা মনে করলাম। তাহলে পদ সংখ্যা ক হইলে এই 5 ক যোগ 1 এর সমান কি 314। তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে যে 5 ক যোগ 1 সমান হচ্ছে কত 314। কেমন, এটার মান হচ্ছে 314। তাহলে এই যে যোগ 1 বসে গেলে কি হবে, বিয়োগ হবে। কেমন, তাহলে হবে এখানে 5 ক এখানে 5 ক সমান হচ্ছে 314, 314। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এখানে 314, আর এখানে আমরা হচ্ছে এখানে 316 হবে, এই জায়গায় 316 হবে। তাহলে 316 হবে, তো এখানে 316 হইলে যে একটু দেখো এখানে 316 হবে। 316 থেকে আমরা দিব কি 1 বিয়োগ দিব এখানে, এই যে যোগ 1 যেটা আছে এটা ওই পাশে গিয়ে হবে কি বিয়োগ, এখানে 316 হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ক সমান এই যে 5 এই পাশে কোন অবস্থায় বসে গেলে হবে ভাগ, তাহলে 315 ভাগ হচ্ছে 5। তাহলে সুতরাং ক সমান আমরা লিখতে পারি কত, এই যে 315 ভাগ হচ্ছে 5 সমান হচ্ছে 63। তাহলে আমরা এখানে এই যে বুঝলাম যে 63তম পদ, মানে এই প্যাটার্নের 63তম পদ হচ্ছে কত 316 হবে। তাহলে আমরা এখন লিখবো সুতরাং প্যাটার্নটির 63তম পদ 316 হবে। আশা করি বুঝতে পারছো এটা মানে কততম পদ, মানে পদ সংখ্যা বের করার ব্যাপারটাও কিন্তু তুমি একদম ক্লিয়ার এখন। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটা। এই যে এখানে বলছে কি ক সংখ্যক পদের সমষ্টি, মানে আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা বলে দিবে, ওইগুলার সমষ্টি মানে ততগুলার সমষ্টি বের করতে হবে। তাহলে এই যে সমষ্টির ব্যাপারটা যখন আমরা ক্লিয়ার করতে যাব, এখানে হচ্ছে আমরা প্রথমেই ওই যে আগের মতোই প্রথমে প্যাটার্নটা লিখে নিতে হবে। 8 14 20 26 প্যাটার্নটা আমরা লিখে নিলাম। প্যাটার্ন লিখে নেওয়ার পরে আমরা পার্থক্যটা করব। 8 এবং 14 এর মধ্যে পার্থক্য হচ্ছে 6, 14 এবং 20 এর মধ্যে পার্থক্য 6, তারপর হচ্ছে এখানেও 6, মানে প্রতিবার পার্থক্য আমরা 6 পেলাম। তো আমরা লিখবো প্যাটার্নটির, মানে এই লাইনটা সব জায়গায় তোমরা আশা করি এটা বুঝতে পারতেছো। প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হচ্ছে 6। আশা করি তোমরা এটা বুঝছো যে প্যাটার্নটির পার্থক্য 6। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওই যে আগের মতো আবারও কাজ। এখন প্রথম পদ সমান হচ্ছে পার্থক্য কত 6, কেমন, তাহলে 6 গুণ পদ সংখ্যা 1, 6 কে 6, কিন্তু এখানে আছে কত 8, তাহলে আমরা এখন দিব যোগ 2, তাহলে সমান হচ্ছে 8। ঠিক একই রকম দ্বিতীয় পদও লিখবো 6 গুণ 2, তাহলে 6 দুগুণে 12, আর এখানে কত 14, তাহলে আমরা এখন লিখবো 4 যোগ 2, তাহলে হচ্ছে 14। তৃতীয় পদও করব।
তৃতীয় পদ করার পরে 6 গুণ 3, তাহলে এখানেও যোগ 2 দিলে কত হবে? যে 3 6 18 আর 2 20, তাহলে তৃতীয় পদ মিললো। তাহলে আমরা মোটামুটি এই যে প্যাটার্নের কতম পদ পর্যন্ত চলে গেলাম। এখন লিখবো সুতরাং কতম পদ অর্থাৎ বীজগাণিতিক রাশি পর্যন্ত আসলাম। কত হবে? এই যে 6 গুণ 3 অর্থাৎ তোমার হচ্ছে 6 গুণ ক হবে, এখানে যোগ হবে কত? 2, মানে প্রতিবার পদ সংখ্যার সাথে আমাদের কি হবে? ওই যে আহ, মানে পদ সংখ্যার সাথে পার্থক্য গুণ করার পরে যোগ 2 দিতে হবে। তাহলে 6 ক যোগ 2। আচ্ছা, এখানে সমষ্টির সূত্রটা একটু আমরা জেনে নিই, একটু মিস্টেক এটা। আমরা সমষ্টির সূত্রটা একটু জেনে নিই। সমষ্টির সূত্রটা হচ্ছে, এখানে আমরা লিখে নিলাম, সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, যোগ কি শেষ পদ, ভাগ হচ্ছে 2, আর গুণ হচ্ছে পদ সংখ্যা, গুণ কি পদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। এই যে শেষ পদ মানে কি? ওই যে 120 নাম্বার পদ, এই 120 নাম্বার পদ বের করার জন্যই কিন্তু আমাদের এটা লাগবে, 120 নাম্বার পদ। এবার হচ্ছে আমরা এখন লিখবো কি? সুতরাং 120তম পদ, 120তম পদ, 120তম পদ মানে একদম একেবারে ওই পদটা, মানে 120 নাম্বার পদ যেটা, ওই পদটা সিঙ্গেল, ওইটা কিন্তু সিঙ্গেল পদ, কেমন? তাহলে হচ্ছে আমরা এখন লিখবো 6 গুণ 120 যোগ হচ্ছে 2, 6 এবং 120 গুণ করলে হবে 6 12 72, 720 হবে, যোগ 2, তাহলে হবে 722। আচ্ছা, আমরা 722 পাইলাম হচ্ছে 120তম পদ। এইবার আমাদের কাজ হচ্ছে কি? এবার আমাদের কাজ এখানে প্রথম পদ, মানে ওদের সমষ্টির জন্য যে যে মানগুলো লাগবে আমরা ওগুলো লিখে নিব। প্রথম পদ কত? এই যে 8, দেখছো? প্রথম পদ 8। আচ্ছা, শেষ পদ মানে 120তম পদ, শেষ পদ হচ্ছে কত? 722। তারপরে পদ সংখ্যা কত? 120, পদ সংখ্যা 120। তাহলে আমরা এই তিনটে মান আমাদের সূত্রের মধ্যে দরকার, আমরা লিখে নিলাম। লিখার পরে এবার হচ্ছে একদম সহজ একটা কাজ, সেটা হচ্ছে কি আমরা কাজ করব কি? সুতরাং 120টি পদের সমষ্টি, 120টি পদের সমষ্টি হচ্ছে কত? প্রথম পদ যোগ শেষ পদ। সূত্রটা লিখি একটু, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, তো লেখার পর হচ্ছে প্রথম পদ কত? 8, কেমন? প্রথম পদ এই যে 8 আমরা কিন্তু লিখছিলাম, প্রথম পদ 8 যোগ শেষ পদ কত? 722 ভাগ হচ্ছে 2 গুণ পদ সংখ্যা কত? 120। ক্লিয়ার এটা? এবার হচ্ছে আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করব। 8 এবং 722 যোগ করলে হবে কত? 730 ভাগ হচ্ছে 2 গুণ 120। আমরা এখন কি করব? 730 ভাগ হচ্ছে 2, আর এখানে হয় কত? 365, 365। এবার এটাকে 120-এর সাথে গুণ দিব, গুণ 120, তাহলে কত হয়? এই যে 43,800, 43,800। মানে তুমি 120টা সংখ্যা, মানে এই প্যাটার্নের 120টা সংখ্যা যোগ করলে, মানে তুমি এই যে পুরো প্যাটার্নের 120টা সংখ্যা যোগ করলে কত হবে? 43,800, মানে এই সংখ্যাটা হবে। ঠিক আছে, তো তুমি লাস্টে লিখতে পারো সুতরাং নির্ণয় 120টি পদের সমষ্টি, পদের সমষ্টি সমান 43,800। কেমন? এটা বুঝছো? তাহলে সমষ্টি এখন থেকে যে কোনো সংখ্যা, কেন 120-এর জায়গায় অন্য কিছু দিলে তখন তুমি অন্য সংখ্যা দিলে অন্য সংখ্যা দিয়ে করবা, সমস্যা নেই। মানে এখন তুমি যে কোনো ধরনের মানে সমষ্টি তোমাকে বের করতে বললেই পারবা তুমি, আশা রাখছি এতটুকু আমি। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের মানে জ্যামিতিক প্যাটার্ন। এবার কি জ্যামিতিক প্যাটার্ন, যেমন তোমাকে এখানে বলা হচ্ছে কি, এই যে এই প্যাটার্নটা 3 5 7 9, এই প্যাটার্নটিকে জ্যামিতিক প্যাটার্নে রূপান্তর করো। একদম ভেরি সিম্পল, এটা যেহেতু তিনটা, তাহলে তিনটে রেখা, তিনটে রেখা মানে কি? ত্রিভুজ। তাহলে তুমি প্রথমে একটা ত্রিভুজ আঁকো, এই যে 3, যেটা 3-এর জন্য হচ্ছে কি একটা ত্রিভুজ, ঠিক আছে? 3টে বাহু হইলো। আর 5-এর জন্য হচ্ছে ত্রিভুজটাই আঁকবো, জাস্ট একটু দেখো, ত্রিভুজটাই আঁকবো। আর এটাকে শুধু একটু বাড়াবো, সরি, এটাকে একটু বাড়াই, এই যে দেখো। তাহলে এটা কিন্তু আমাদের যে 5টা পদের জন্য জ্যামিতিক প্যাটার্ন হয়ে গেল। তারপর হচ্ছে 7-এর জন্য তোমাকে যদি জ্যামিতিক প্যাটার্ন আঁকতে বলে, তাহলে তুমি মনে করো এখানে কি করবা? এই যে সেম জিনিস এটা আবার করবে, মানে 5-এরটা করে ফেলবে। 5-এরটা করার পরে এখানে আর একটু বাড়াবে, বাড়ানোর পরে এই যে আরো একটা বাড়তেছে, যে দেখো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো 9-এর জন্য সেম কাজ হবে আবার, যে 9-এর জন্য তোমাকে আবার মনে করো ত্রিভুজটা আঁকতে হবে। আঁকি, এই যে এতটুকু বাড়াই, এটাকে আবার এখানে দিতে হবে, তাহলে 5টা হইলো, এখানে দিলে কি হবে? 7টা হইলো, এই যে 8টা 9টা, তাহলে এটা হচ্ছে আমাদের 9টি
সংখ্যার জন্য মানে 9 সংখ্যার জন্য আমাদের জ্যামিতিক প্যাটার্ন, তাহলে আশা করছি জ্যামিতিক প্যাটার্ন আঁকতে পারবে। যেমন 4 দিলে তুমি চতুর্ভুজ আঁকতে পারো, কোনো সমস্যা নেই। 4 দিলে কি আঁকতে পারো? চতুর্ভুজ আঁকতে পারো। মানে তুমি জ্যামিতিক আকৃতি আকারে যদি এটাকে প্রকাশ করতে পারো, তাহলে তোমার জ্যামিতিক প্যাটার্ন আঁকা হয়ে যাবে। এটা বেশি পেঁচানোর বা ঝামেলার কোনো কিছু নেই এখানে। এবার হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেটা হচ্ছে কি এই দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। মানে তোমাকে একটা সংখ্যা দিবে, ওই সংখ্যাটা কি করতে হবে? তোমাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। তো এখানে আমাদেরকে প্রথম সংখ্যা দিল কত? 130। এই যে 130কে বলছে দুই ভাবে, মানে 130কে তুমি দুই ভাবে প্রকাশ করতে বলছে, একভাবে না। মানে একবার যদি ধরো তুমি 3 আর 4 দাও, আর একবার ধরো তোমাকে দিতে হবে 4 আর 5, মানে তুমি দুই ভাবে করতে হবে। একই সংখ্যা দুইবার আসা যাবে না। এরকম করে তুমি দুটি বর্গের সমষ্টিরূপে, যেমন 130কে যদি আমরা নিই, একটু খেয়াল করো 130 কেমন। এখন এটার জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে, বিশেষ করে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলা বর্গ, মানে বর্গ তোমাকে জানতে হবে। মানে স্কোয়ার করলে কি হয় আমরা জানি, সাধারণত কোন একটি সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে তখন ওই সংখ্যাটা দুইবার গুণ হয়ে যায়। মানে 1 এর উপরে স্কোয়ার থাকা মানে 1 কয়বার গুণ? দুইবার গুণ। এই যে 1 আর 1 গুণ করলে হবে 1। 2 এর উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে 2 কয়বার গুণ? দুইবার গুণ, মানে 2 দুগুণা 4। 3 এর উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে 3 দুইবার গুণ, তাহলে 3 তিরিকা 9। তাহলে 4 এর উপর স্কোয়ার থাকা মানে কিন্তু 16। তো এইভাবে আমি বর্গ সংখ্যাগুলো এখানে লিখছি কিন্তু দেখো, এই যে বর্গ সংখ্যাগুলো তোমরা এক নজরে একটু দেখে নাও। বর্গ সংখ্যাগুলো তোমরা এক নজরে দেখে নাও। এই বর্গ সংখ্যাগুলো কিন্তু তোমাদের লাগবে। এই বর্গ সংখ্যাগুলো তোমাদের এই অঙ্কটা করতে গেলে লাগবে। এগুলো মুখস্থ থাকলে, বিশেষ করে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ থাকলে তোমার জন্য একেবারে এগুলা পানির মতো সহজ হয়ে যাবে। এখন তো দেখো যে 130, 130 তোমার এখানে 130-এর ভিতরে বর্গ সংখ্যা কোনগুলো আছে? যেমন এটা 144, তাহলে 144 পর্যন্ত যেতে পারবো না। এই যে 130-এর ভিতরে তোমার বর্গ সংখ্যা আছে 121 থেকে শুরু করে, মানে 11 থেকে শুরু করে, যে 11 থেকে শুরু করে 1 পর্যন্ত। তাহলে এই যে 121 থেকে এই যে নিচে যেগুলো আছে দেখো, এই যে 121, 181, এই যে এইগুলা তোমার লাগবে। এখন একটু দেখো, এই যে 130, তো আমি যদি এখানে প্রথমে একদম বড়টা যদি চিন্তা করি, 121 মানে 130-এর ভিতরে সবচেয়ে বড়টা কি? 121, মানে বর্গ সংখ্যা, এদেরকে বলা হয় বর্গ সংখ্যা, ঠিক আছে? তাহলে হচ্ছে এই 121 যেহেতু আছে এখানে, এই 121-এর সাথে আমি যদি 9 যোগ করি, একটু খেয়াল করো, 121-এর সাথে যদি কি যোগ করি, 9 যোগ করি, তাহলে 130 হয়। তাহলে আমি এখন এটাকে লিখতে পারি একটা 121 যোগ কত? 9। তাহলে 121-কে লিখতে পারি 11 স্কোয়ার, যোগ হচ্ছে এটাকে লিখতে পারি আমি 3 স্কোয়ার। তাহলে আমি কিন্তু এই যে এই সংখ্যাটাকে কি মানে এমন ভাবে মানে প্রকাশ করছি, দুইটাকে ভেঙে, যে ওই দুইটাকে স্কোয়ার করলে আবার যোগ করার পরে সেটা 130 হবে, দেখছো? মানে এটা কিন্তু ক্লিয়ার তোমরা। এবার দেখো, এবার হচ্ছে কি 130-এর জন্য আমি আরো একটা উপায় বের করতে হবে। মানে বলছে দুইটা ভিন্ন ভাবে, মানে দুই ভাবে আমাদেরকে কাজ করতে বলছে। তাহলে 130-এর জন্য আমি আরেকটা মানে পদ্ধতি বের করতে হবে। তার জন্য আমি তো অলরেডি কি এই যে 121টা দিয়ে দিছি, এবার দেখবে 100 দিয়ে। ঠিক আছে, বড়টা থেকে আমরা শুরু করবো। 100 থেকে শুরু করলে 100 থেকে এই যে 130 থেকে 100 বাদ দেওয়ার পর থাকে 30। তাহলে 30 কোনো বর্গ সংখ্যার মধ্যে নাই, দেখো এই যে কোনো বর্গ সংখ্যার মধ্যে কিন্তু 30 নাই। এবার হচ্ছে আমরা কি করব, পরেরটা চলে যাবো, যেমন 81। তাহলে 130 থেকে তুমি 81 বাদ দাও। 130 থেকে কি 81, যে 130 মাইনাস হচ্ছে 81, এটা কত হয়? 49। কত হয়? 49। তাহলে 81 আর হচ্ছে 49, তাহলে এই তো পেয়ে গেলাম আরেকটা 81 যোগ হচ্ছে 49। দেখো 49 বর্গ সংখ্যা, দেখছো 7-এর স্কোয়ার। তাহলে এই যে 81 হচ্ছে 9-এর স্কোয়ার, যোগ 49 হচ্ছে 7-এর স্কোয়ার। তাহলে আমরা 130-কে দুই ভাবে কিন্তু এই যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে ফেললাম। মানে দুইটা সংখ্যা থাকবে, তাদের উপর স্কোয়ার থাকবে, মাঝখানে যোগ চিহ্ন থাকবে। আচ্ছা, এবার হচ্ছে কি 170। আচ্ছা, 170 দিন যেহেতু আমরা কাজ করতে চাই, 170-এর ভিতরে দেখো একটু খেয়াল করে, যে 170-এর ভিতরে হচ্ছে যাই এই যে 169 থেকে শুরু করে, মানে 13 থেকে শুরু করে 1 পর্যন্ত গুলো আছে, ঠিক আছে? যেমন দেখো এই যে 169 যেটা, একটু খেয়াল করো 169 যেটা, এই 169 এবং 1, 169 এবং কি 1, এই দুইটা সংখ্যাকে আমি যদি এখানে লিখি 169 যোগ হচ্ছে 1, তাহলে এই দুইটা কিন্তু আবার বর্গ সংখ্যা। তাহলে এটা হচ্ছে 13 স্কোয়ার, আর এটা হচ্ছে কি 1 স্কোয়ার। কেমন? এটা হচ্ছে 1 স্কোয়ার, আর এটা হচ্ছে 13 স্কোয়ার। 1 স্কোয়ার লিখলাম আমরা। তারপর হচ্ছে এখানে একটু খেয়াল করো, এবার হচ্ছে আমরা এটা তো করলাম একটা। এরপর এবার 170-কে আরেক ভাবে করতে হবে। কেমন? আরেক ভাবে করার জন্য আমরা 170 দিয়ে করে ফেলছি, এবার 144 দিয়ে চিন্তা করি। ওই যে 170 থেকে 144 টাকা বাদ দিয়ে দিই, 170 বিয়োগ হচ্ছে 144, তাহলে আর কত থাকে? 26। তাহলে 26 কোনো বর্গ সংখ্যা এখানে নাই, দেখো আছে কোথাও বর্গ সংখ্যা 26 নেই। তাহলে আমরা 121-এর কাছে চলে যাই। 170 মাইনাস হচ্ছে 121, মানে তুমি একটা বর্গ সংখ্যা নিয়ে নিবা, মানে ওই যে 170-এর ভিতরে একটা বর্গ সংখ্যা নিয়ে নিবা, আর ওটাকে 170 থেকে বিয়োগ দিবা, যেটা থাকবে ওইটাও যদি বর্গ সংখ্যা হয় তাহলে হয়ে গেছে। 170 থেকে আমি বর্গ সংখ্যা 121 বাদ দিলাম, তাহলে আসছে কত? 49। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম এখন। তাহলে হচ্ছে এটা আমরা লিখতে পারি কত? 121 যোগ হচ্ছে 49। তাহলে এটাকে লিখতে পারি আমরা 11 স্কোয়ার যোগ
7 স্কোয়ার। তাহলে 170 কেও কিন্তু আমরা দুইটা ভিন্ন ভাবে কি পেয়ে গেলাম। এখন এই যে দেখো মানে এই জিনিসটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে তোমার জন্য কাজটা ইজি হয়ে গেল না। তুমি যদি এটা মুখস্থ না করতে পারো তাহলে তোমার জন্য কাজটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। তুমি 1 থেকে 20 পর্যন্ত এটা মনে রাখতে হবে। তারপরে এবার তোমাকে বলছে কি 185, তাহলে 185 এটাকে আমরা লিখি আগে 185। 185-র ভিতরে তোমার সংখ্যা কোন জায়গা থেকে, তাও 169 থেকে নিচের দিকে, কেমন? তাহলে আমরা 169টা প্রথমে ধরি। এই যে 185 বিয়োগ হচ্ছে 169, তাহলে হয় 16। তাহলে এই যে একটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো 169 প্লাস হচ্ছে 16। তাহলে এটাকে আমরা লিখতে পারি 13 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। তাহলে আমরা এইটাকেও পেয়ে গেলাম। এটাকে আমরা আরেকভাবে কাজ করার জন্য হচ্ছে 185। এবার এটাকে আমরা যেহেতু 169 দিয়ে দিয়ে দিছি, এবার 144 চিন্তা করি। তাহলে 185 বিয়োগ হচ্ছে কত, 144, তাহলে এটা হয় 41। তাহলে 41 কোনো বর্গ সংখ্যা নয়। তাহলে আমরা হচ্ছে এবার এখানে 185 থেকে পরেরটা 121, কেমন? 121 বিয়োগ দিই, সেটা কত হয়? 64। তাহলে দেখো এই যে 8 এর উপর স্কেলে 64 হয়, কেমন? তাহলে আমরা 121 এবং 64 পাইলাম, 121 যোগ 64। 121 হচ্ছে কত, 11 স্কোয়ার, এবং 64 হচ্ছে 8 স্কোয়ার। তাহলে দুটি বর্গের মানে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে এখন যেভাবে দিবে তুমি পারবা। শুধুমাত্র কি লাগবে তোমার, এই যে বর্গ সংখ্যাগুলো লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাবো। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে কি ম্যাজিক বর্গ। এই ম্যাজিক বর্গটা কিরকম থাকবে, তোমার এই যে খাড়া খাড়া যেগুলো এগুলোকে বলা হয় কলাম, আর যেগুলো আড়াআড়ি আছে সেগুলোকে বলা হচ্ছে সারি। তাহলে এই যে কলাম সংখ্যা সারি সংখ্যা দুই পাশে সমান হবে, এই কারণে এটাকে বলা হবে কি ম্যাজিক বর্গ। কারণ আমরা জানি বর্গ মানে হচ্ছে চারদিক সমান। তাহলে হচ্ছে তোমার এখানে বিষয়টা কিরকম থাকবে, যেমন এই যে 6 5 কত 11, 11 4 কত 15। অর্থাৎ তোমাকে এই যে এইটা এমন ভাবে কাজ করতে হবে যাতে এভাবে যোগ করলেও 15 হয়, এভাবে যোগ করলেও 15। দেখো এই যে 2 5 7, 7 আর 8 কত 15। তাহলে এখন এই যে ফাঁকা রাখছে এইটা এটা এইটা এইটা, এই এই তিন চারটা কিন্তু ফাঁকা রাখছে। এখন এই চারটা সংখ্যা মানে এমন ভাবে বসাইতে হবে জানো কি, ওই যে যেভাবেই যোগ করে কি হবে 15 হবে। যেমন 4 দিয়ে কত 6, 15 হওয়ার জন্য কত দরকার, আরো 9 দরকার। তাহলে এখানে যদি আমরা 9 বসাই 15, কেমন? এই লাইন বরাবর 15 মিলছে। এবার আমরা যদি এদিকে কাজ করতে যাই, 4 আর 8 কত 12, তাহলে এখানে যদি আমরা 3 দিই তাহলে 15 মিললো। এবার আমরা যদি এদিকে কাজ করি 6 2 8, 8 এর সাথে কত 15, তাহলে আমরা কিন্তু এই যে 7 5 12 দিয়ে 15 এটাও মিলে গেল। আচ্ছা, এরপরে দেখো এই যে 9 5 কত 13, আমি যদি এখানে 2 দিই, সরি 9 5 হচ্ছে 14, 14 আমি যদি এখানে 1 দিই তাহলে কিন্তু আমার এই বরাবর 15 মিলছে। তাহলে 6 1 কত 7, 7 আর 8 15, তাহলে এই পাশেও কিন্তু 15 মিলছে। তাহলে এই জায়গায় কিন্তু একই সংখ্যা ডাবল আসে নাই। আচ্ছা, এটা হচ্ছে কি 3 ক্রমের, মানে 3 ক্রমের ছিল, 3 বাই 3 মানে 3 কলাম 3 সারি ছিল। এবার হচ্ছে 4 কলাম 4 সারি। এটা আমরা একটু যদি কাজ করি, যেমন 4 এর সাথে যোগ করলে হচ্ছে কত 11, 11 10 যোগ করলে হচ্ছে 21, 21 আর 13 যোগ করলে 34। তাহলে এই যে এই বরাবর আমরা 34 পেলাম, যেহেতু এগুলো সব আছে আর কি। এরপরে এই দিক বরাবর দেখি, 16 আর 11 হচ্ছে কত, 16 আর 11 হচ্ছে তোমার 27, 27 আর 6 হচ্ছে 33, 33 আর 1 34। মানে আমরা বুঝলাম যে এখানে তোমাকে যেভাবে কাজ করো প্রতিটা লাইন বরাবর যোগফল কি হবে 34 হবে, তুমি যে সংখ্যাটাই বসাও না কেন এখানে। তাহলে এখন একটু দেখো, আমরা যদি এবার এখানে এই যে 11 10 কত 21, 11 10 কত 21, 21 আর 8 কত 29। তাহলে এখানে আমরা যদি 5 বসাই তাহলে মোটামুটি এই লাইন বরাবর 34 হইলো। ঠিক আছে, এবার এই লাইনটা দেখো, 16 আর 5 কত 11, 21, 16 আর 5 হচ্ছে 21, 21 আর 4 কত 25। তাহলে এখানে এই বরাবর যদি আমরা কি বসাই 25 আর 9 বসাই, তাহলে এই লাইন বরাবর 34 মিলে গেল। ঠিক আছে, এবার আমরা এই লাইন বরাবর যাই। এই যে 9 আর 7 হচ্ছে কত, 9 এর সাথে হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে কত 22। তুমি যদি এখানে 12 বসাও তাহলে এই লাইন বরাবর 34 মিলে গেল। ঠিক আছে, এই লাইন বরাবর 34 মিলছে কিনা দেখি আমরা। 13 আর 8 হচ্ছে কত 21, 21 আর 12 হচ্ছে 33, 33 আর 1 34। তাহলে এই লাইন বরাবর কিন্তু 34 মিলছে। এবার আমরা হচ্ছে এখানে এই লাইন বরাবর 34 মিলাবো। 4 আর 14 হচ্ছে 18, 18 আর 1 হচ্ছে 19, কেমন? তাহলে তোমার 34 মিলানোর জন্য আরো দরকার কত 15, আর আমি আরো কত দরকার 15। তাহলে এই লাইন বরাবর আমাদের 34 মিললো। এবার আমরা এই লাইন বরাবর 34 মিলাবো। 6 আর 15 হচ্ছে কত 21, 21 আর 10 হচ্ছে কত 21 আর 10 হচ্ছে তোমার 31, কেমন? তাহলে এখানে তুমি 3 বসালে 34 মিলে গেল। এবার আমরা এই লাইন বরাবর করবো। 16 আর 3 হচ্ছে 19, 19 আর 13 হচ্ছে তোমার 32। তাহলে এখানে তুমি 2 বসালে এই লাইন বরাবর কিন্তু 34 মিলে গেল। তাহলে তোমার এই যে ম্যাজিক বর্গের 3 ক্রম বলো 4 ক্রম বলো, তোমার হচ্ছে ম্যাজিক বর্গের ব্যাপারটা হচ্ছে কি তোমার কলাম বরাবর সারি বরাবর মানে প্রতিটা লাইন বরাবর তোমার কি হবে ক্রমের যে মানে যোগফলটা কি হবে সমান হবে, এটাকে ম্যাজিক বর্গ বলে। তো আশা করি তুমি ম্যাজিক বর্গ করতে পারবা।
এবার হচ্ছে আমরা আমাদের এই অধ্যায়ের জন্য একটি সৃজনশীল রেখেছি আমরা, মানে এই অধ্যায়ের জন্য আমরা একটা সৃজনশীল রেখেছি। সৃজনশীলটা করে আমরা মোটামুটি এই অধ্যায়ের একটা মানে যে ভীরুতা বা হচ্ছে ভয় পাওয়া, এটা আমরা একটু দূর করবো এখন। যেমন এখানে আমাদেরকে একটা সৃজনশীল দিল কি 5, 13, 21, 29, 37, এটা হচ্ছে মানে আমাদের প্যাটার্ন কেমন। এবার বললো কি 29 ও 37 কে, মানে যে 29 আর 37 কে বলছে দুটি বর্গের সমষ্টির রূপ প্রকাশ করে, একটু আগেই করছি কিন্তু আমরা। তাহলে এখন আমরা এখানে লিখবো প্রথম হচ্ছে কি এই যে 29 কেমন, প্রথম হচ্ছে 29 কে যদি আমরা দুটি বর্গের সমষ্টির রূপ প্রকাশ করি, 29-এর ভিতরে সমষ্টি বর্গ সংখ্যা কে 25, মানে 25 থেকে মানে ছোট সবচেয়ে বড় বর্গ সংখ্যা হচ্ছে কি 25। তাহলে 25 থেকে হচ্ছে নিচের দিকে, তাহলে আমরা 25 থেকে যখন নিচের দিকে কাজ করতে যাব, এই জন্য হচ্ছে আমরা দেখো এই যে 25 হচ্ছে আমাদের সর্বনিম্ন বর্গ সংখ্যা, এখানে এই সর্বোচ্চ বর্গ সংখ্যা। এবার হচ্ছে 25, আর তুমি যদি এখন এই যে 29 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে আর কত থাকে 4 বাদ থাকে, তাহলে 25 আর 4 দুইটাই বর্গ সংখ্যা, 25 আর 4 কি দুইটাই বর্গ সংখ্যা। 25 হচ্ছে 5 স্কোয়ার যোগ 4 হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমরা এই যে 29 কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করে ফেললাম। এরপর হচ্ছে এবার 37 থাকে কেমন। তো 37 এর মধ্যে সবচেয়ে বড় বর্গ সংখ্যা কে 36, কিন্তু দেখো এই যে 36, 37 এর মধ্যে সবচেয়ে বড় বর্গ সংখ্যা কে 36, দেখছো 36। তাহলে এখন এই যে 36 আর যোগ 1 দিলে কত হয়, ওই যেটা তো বর্গ সংখ্যা, দুইটাই বর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে 6 স্কোয়ার যোগ হচ্ছে 1 স্কোয়ার, তাহলে আমরা এটাকেও কিন্তু বর্গ সংখ্যা রূপে পেয়ে গেলাম। তাহলে তুমি যে বলছো যে 29 এবং 37 কে কিভাবে বর্গ মানে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয়, এরপরে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এটা তো একদম সিম্পল, এই যে 5, 13, 21, 29, 37, এটা আমরা লিখবো প্রথমে 5, 13, 21, 29, 37। এটা লেখার পর আমরা কি করবো, এদের পার্থক্যটা দেখবো, কত পার্থক্য কেমন। এটার মধ্যে পার্থক্য 8, এটার মধ্যে 8, এটার মধ্যে 8, এটার মধ্যে 8। তাহলে আমরা পার্থক্যটা দেখলাম কেমন। পার্থক্যটা দেখার পরে আমরা এখানে লিখবো যে প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হচ্ছে 8। আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য পেয়ে গেলাম। আচ্ছা, এটা লেখার পর আমাদেরকে বলছে কি পরবর্তী 4টা, তাহলে পরবর্তী প্রথম সংখ্যা মানে পরবর্তী প্রথম সংখ্যা কি হবে, সমান এই যে 37-এর সাথে কত যোগ হবে, 8 যোগ হবে, ঠিক আছে 37-এর সাথে 8 যোগ হবে। তাহলে 37-এর সাথে 8 যোগ করলে কত হবে 45, কেমন। তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা, 4টি বাইর করতে বলছে তো, এর পরবর্তী আর যাও তুমি, এটা মনে করি যে দ্বিতীয় পদ, পরবর্তী দ্বিতীয় সংখ্যা 45 যোগ 8, এটা হবে 53। হ্যাঁ, এটা হবে 53 কেমন। তারপর হচ্ছে পরবর্তী তৃতীয় সংখ্যা হচ্ছে 53 যোগ হচ্ছে 8। আচ্ছা, 53 আর 8 যোগ করলে হবে কত 61, কেমন 53 আর 8 যোগ করলে হবে 61। পরবর্তী চতুর্থ সংখ্যা, যেহেতু 4টা বের করতে বলছে, চতুর্থ সংখ্যা হচ্ছে 61 বিয়োগ 8 যোগ 8, 61 যোগ 8, এটা হবে কত 69। তাহলে আশা করি তুমি এই যে এভাবে যদি তোমাকে পরবর্তী সংখ্যাগুলো বের করতে বলে, এটা একদম ইজি ব্যাপার, একদম সিম্পল, তুমি এটা করে ফেলতে পারবা। এরপর আমাদেরকে বললো কি তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা তো আরো ইজি, তুমি একটু খালি খেয়াল করো এটা কেমনে করবো। প্রথম হচ্ছে আমরা গ নাম্বার দিব, প্রথম আমরা প্যাটার্নটা লিখে নিব, ঠিক আছে। এই যে 5, 13, 21, 29, 37 প্যাটার্নটা লিখে নিলাম। এবার হচ্ছে আমরা এই যে এভাবে করে দাগ টেনে নিলাম। 8 হচ্ছে পার্থক্য, প্রতিবার 8 করে পার্থক্য, ঠিক আছে। আমরা লিখে দিব পাশাপাশি দুটি পদের, মানে প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হচ্ছে কত 8, কেমন। এটা আমরা বুঝলাম। এটা বুঝার পরে হচ্ছে আমাদের একদম সিম্পল কাজ, সেটা হচ্ছে কি এবার হচ্ছে আমরা কি করবো, এই যে প্রথম পদ আমরা বের করে নিব। এখন লিখবে এখানে, এখন প্রথম পদ সমান হচ্ছে যে পার্থক্য কত 8 গুণ 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 একে 8 হয়, কিন্তু আমাদের এখানে কত 5। তাহলে আমরা কি করবো, এখানে বিয়োগ 3 দিয়ে দিব, তাহলে সমান কত 5। দ্বিতীয় পদ 8 গুণ 2 বিয়োগ 3, তাহলে 8 দুগুণে 16, 16 থেকে 3 গেলে কত 13, যে দ্বিতীয় পদের সাথে এটা মিলে গেল। তৃতীয় পদ সমান 8 গুণ 3, 3 8 24, আর এখানে কত 21, তাহলে আমরা 3 বিয়োগ দিব, তাহলে সমান হচ্ছে
21। তাহলে আশা করি এটা বুঝছো। এবার হচ্ছে আমরা কি করবো, জাস্ট এখানে লিখবো, সুতরাং কতম পদ, বীজগণিতিক রাশিটা লিখবো। কতম পদ সমান হচ্ছে 8 গুণ ক বিয়োগ 3, মানে প্রতিবার পদ সংখ্যার সাথে 8 গুণ করে বিয়োগ 3 দিলে কিন্তু আমরা পদের মানটা পেয়ে যাবো। তাহলে 8 ক বিয়োগ 3। এবার হচ্ছে যেহেতু আমাদেরকে বলছে 50টি পদের, তাহলে আমাদের ওই শেষ পদ মানে 50তম পদ লাগবে। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং 50তম পদ সমান হচ্ছে কত, 8 গুণ 50 বিয়োগ 3। তাহলে হচ্ছে 8 আর 50 গুণগুলো হবে 400 বিয়োগ 3, 400 থেকে 3 গেলে হবে 397। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 50তম পদ পেলাম। এবার আমরা জাস্ট লিখবো কি এখানে প্রথম পদ, ওই যে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। তাহলে প্রথম পদ লাগবে। তাহলে প্রথম পদে কি আছে 5, এই যে দেখো প্রথম পদে আছে 5। তাহলে আমরা প্রথম পদ লিখে নিলাম। তারপরে শেষ পদ, শেষ পদ মানে একটু আগে যেটা 50 নম্বর পদটা বের করলাম সেটা 397। আর পদ সংখ্যা হচ্ছে 50, ঠিক আছে। এবার আমরা লিখবো, সুতরাং 50টি পদের সমষ্টি, 50টি পদের সমষ্টি সমান হচ্ছে, একসাথে আমরা লিখে দিই, প্রথম পদ 5 যোগ শেষ পদ 397 ভাগ হচ্ছে 2 গুণ পদ সংখ্যা কত 50। 5 আর 397 যোগ করলে হয় কত 402 ভাগ 2 গুণ 50। তাহলে 402 কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 201 হবে গুণ 50। 50 এর সাথে 201 গুণ দিলে কত হয় গুণ 50, এটা হবে 10,050। সরি, এটা 1 হবে 50। তাহলে এটা হচ্ছে আমাদের কি 50টি পদের সমষ্টি। শেষে শুধু লিখে দিবা, সুতরাং নির্ণয় 50টি পদের সমষ্টি 10,50। আশা করি প্রত্যেকে আজকের এই প্যাটার্ন অধ্যায়টা খুব ভালো করে বুঝেছো। এরপরেও তোমাদের যদি কিছু মিসিং থাকে, কিছু যদি মনে হয় যে এটা বোঝানো হয় নাই বা তোমাদের এটা বুঝাইতে হবে বা তুমি এটা বুঝো নাই, তোমার লাগবে এটা, তাহলে অবশ্যই তুমি কমেন্টসে জানাইবা যে আমাকে এটা বুঝাই দেন। তাহলে আমি বুঝাই দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওইটা নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো। তো তুমি এভাবে নিত্য নতুন প্রতিদিন এভাবে গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো পেতে হলে তোমার আমার এই চ্যানেলটি কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।